আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত দিনাজপুর বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্ন কি বলা আছে। তো এইখানে এই যে উদ্দীপকটা আমি উপস্থাপন করলাম, তো ক নম্বরে বলেছে ব্যাংকের ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো। তো ডেবিট মেমোরেন্ডাম কি সেটাকে জানা উচিত। ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংকে অনেক সময় আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে রাখে বা বিয়োগ করে আমার অ্যাকাউন্ট থেকে, আবার অনেক সময় যোগও করে, তাই না, বিভিন্ন কারণে। তো ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার জন্য বা আমার অ্যাকাউন্ট থেকে টাকা বিয়োগ করার জন্য এটা ডকুমেন্ট সংরক্ষণ করে, একটা কাগজ সংরক্ষণ করে, যেটিকে ডেবিট মেমোরেন্ডাম বলে। ডেবিট মেমোরেন্ডাম মানে আমার অ্যাকাউন্টে ব্যাংক ডেবিট করে কিছু টাকা, ডেবিট করে মানে বিয়োগ করে বোঝায়। তো ব্যাংকে টাকা কমার কারণ সম্বলিত যে কাগজ ব্যাংক সংরক্ষণ করে, ওইটার নাম ডেবিট মেমোরেন্ডাম। আমার অ্যাকাউন্টে যদি টাকা বাড়ে তার জন্য যে মেমোরেন্ডাম সংরক্ষণ করে সেটি হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। তো যাই হোক, ডেবিট মেমোরেন্ডাম করার ফলে বোঝায় যে আমার ব্যাংকে টাকা কমে গেছে। যেমন এই যে ব্যাংক চার্জ ধার্য করেছে, এর জন্য ব্যাংক ডেবিট মেমোরেন্ডাম সংরক্ষণ করবে। আরও আছে, সেগুলি আমরা এখন লিখব। ক নাম্বারের উত্তর আমরা এইভাবে লিখব। ক নাম্বারে 3টা আইটেম আছে, এখানে 3টা লেনদেন আছে, যে 3টা লেনদেন ডেবিট মেমোরেন্ডামের সাথে সম্পর্কিত উপরে লিখে রাখলাম সেই 3টা লেনদেন। যেমন এই যে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, মঞ্জুরিকৃত সুদ না কিন্তু ধার্যকৃত চার্জ, এটার জন্য ডেবিট মেমোরেন্ডাম হবে। অমর্যাদাকৃত হয়ে ফেরত এসেছে, এটার জন্য ডেবিট মেমোরেন্ডাম হবে, কারণ এগুলো ব্যাংক থেকে বিয়োগ করে আমার টাকা। বিমা প্রিমিয়াম এত টাকা, বিমা প্রিমিয়াম ব্যাংকে, এটাও কিন্তু আমার ব্যাংকের বিয়োগ করেছে, তো এটার জন্য ডেবিট মেমোরেন্ডাম হবে। তো ওই 3টা লেনদেন নিচেরটা উত্তর আমরা এখানে লিখব, ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয়। 3 নম্বরে বলেছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ কর্তন, এই সুদটা হবে না কিন্তু, কারণ এটা দ্বারা ব্যাংক জমা বাড়ে, তো যেটা কমছে এইটার জন্য ডেবিট মেমোরেন্ডাম হবে। ব্যাংক কর্তৃক জমাকৃত চেক প্রত্যাখ্যান আর অমর্যাদাকৃত এক কথা, অমর্যাদার প্রত্যাখ্যান এক কথা 2000 টাকা। এরপরে ব্যাংক কর্তৃক বিমা প্রিমিয়াম পরিশোধ 1000 টাকা। এইগুলি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি বিয়োগ করেছে, যার কারণে এগুলি দ্বারা আমার ব্যাংক জমা কমে গেছে, তাই ডেবিট মেমোরেন্ডাম ব্যাংক সংরক্ষণ করবে। এগুলি যোগ করে এখানে লিখব ডাবল দাগ দিয়ে, এটা উত্তর। ক এর উত্তর, ক নাম্বার পেলাম, ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ। আরেকটি সহজ কথা বলে দিই, আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী করব তখন কিছু কিছু আইটেম ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় বিয়োগ করি, আবার কিছু যোগ করি। তো এই আইটেমগুলি কিন্তু বিয়োগ হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে বিয়োগ খেলে এগুলিই হবে না, আরও থাকতে পারে যেগুলি ডেবিট মেমোরেন্ডামে আসে না কিন্তু এই বিয়োগে বসে। যেমন জমাকৃত চেক ব্যাংকে জমা হয়নি, তাহলে এটা তো আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, তো এটা ডেবিট মেমোরেন্ডামে আসে না, বাট এটা কিন্তু আবার বিয়োগ হয়, তাই না। তো যাই হোক, আমরা এখন ব্যাংক সমন্বয় বিবরণী করব। খ নাম্বার, আচ্ছা আমরা প্রশ্নটা দেখি। প্রশ্নে খ নাম্বারে বলেছে সনাতন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তো আরেকটা আছে উভয় জের সংশোধন পদ্ধতি, সেগুলো আমি পরের ক্লাসে দেখাবো। সেটি সনাতন পদ্ধতি মানে আমরা যেটা জানি পারি ওইটাই, সহজটা এইরকম ঘর, তাই না। এই যে ঘর টেনে অঙ্ক করি আমরা, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। এখানে ছকাকার বিষয়ে একটি বিষয় বলি, আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসের খাতা দেখি, পরীক্ষার খাতা দেখি, তখন দেখি এই ঘরটা না শিক্ষার্থীরা বিবরণীর ঘরটা ছোট করে, ফলে কি এখানে অনেক লিখতে হয়। কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণীর ছক আর অন্যান্য ছক এর মধ্যে একটু পার্থক্য হচ্ছে, ব্যাংক সমন্বয় বিবরণীর এই বিবরণীর ঘরটা বড় করতে হবে, কারণ এখানে অনেক ব্যাখ্যা লিখতে হয়, সেজন্য এটা বড় করবা, নাহলে এটা যদি ছোট করো তাহলে তোমাদের অঙ্ক করতে প্রবলেম হবে। এবার আমরা এখানে ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য নিচে ছক অঙ্কন করলাম, উপরে প্রশ্নটা নিয়ে আসি। তো আমি একটা কাজ করব, আমরা জানি যে ব্যাংক সমন্বয় বিবরণীতে প্রথমে নগদান বিল অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত শেষের ঘরে লিখব, তাই না। তো এর সাথে কিছু যোগ হয়, আবার কিছু বিয়োগ হয়। তো আমি এইখানে যোগগুলি দেখাবো, আর বাকিটুকু এখানে ধরবে না, জায়গা কম। আর পরের স্লাইডে আবার বিয়োগগুলি দেখাবো। যেহেতু উপরে আমি প্রশ্ন রাখছি, তা প্রশ্ন দেখে দেখে আমাকে করতে হলে আমাকে এইভাবেই করতে হবে। কিন্তু তোমরা একটা ছকের মধ্যে করবে, 2 পেজে যাবে না। তবে হ্যাঁ, যদি 1 পেজে না ধরে তাহলে 2 পেজে যাবে, সেটা ভিন্ন বিষয়। তবে 1 পেজে করার চেষ্টা করবে একটা ছকের মধ্যে। এখন নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে যদি অঙ্ক শুরু হয়, কোনগুলি যোগ হবে? যেগুলি দ্বারা ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে বা ব্যাংকে বেশি আছে,
ওইগুলি যোগ হবে। কারণ কি? কারণ ব্যাংকে বেশি আছে মানে কি, আমার নগদান বইতে কম আছে। তাহলে আমি যদি ওইটা যোগ করি তাহলে ব্যাংকের জেরের সাথে মিলে যাবে। ব্যাংকেও বেশি, তা আমরাও যোগ করব। যে আইটেমটা ব্যাংক যোগ করেছে আমরা যোগ করিনি, এর ফলেই তো ব্যাংক জমা বেশি থাকে। তাহলে সেই সমস্ত লেনদেনগুলি আমি যদি এখন নগদান বইয়ের সাথে যোগ করি তাহলে ব্যাংকের সাথে আমার মিলে যাবে টাকা। তো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তটা লিখেছি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, এটা সবসময় নগদান বইয়ের জেরের সাথে যোগ হয়। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কেন যোগ হয়? কারণ আমি চেক ইস্যু করেছি, মানে একজনকে চেক দিয়েছি 2000 টাকার, সে সেই চেকের টাকা ব্যাংক থেকে তোলেনি। কিন্তু আমি যেদিন চেকটা দিলাম সেদিন আমি তো বিয়োগ করেছি, বাট ব্যাংক বিয়োগ করেনি, কিন্তু ব্যাংকের টাকা তো সেই জন্য বেশি আছে। তা আমি যদি এখন যোগ করি তাহলে আমার ব্যাংক জেরের সাথে মিলে যাবে। আমাদের উদ্দেশ্য ব্যাংকের সাথে মেলানো, ব্যাংক সম্বন্ধে বিবরণীর আসল উদ্দেশ্য। ব্যাংক যা করেছে আমরা তাই করব, ব্যাংক যা করেনি আমরা সেটা করব না। আমি এটা বিয়োগ করেছিলাম, ব্যাংক বিয়োগ করেনি, তাহলে আমি আবার যোগ করলাম, তো ব্যাংকের সাথে মিলে গেল। সেজন্য ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন না হলে, যেহেতু ব্যাংকে টাকা বেশি থাকে তাই যোগ হবে। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ এবং ধার্যকৃত চার্জ, এই মঞ্জুরিকৃত সুদটা যোগ করব আর ধার্যকৃত চার্জটা পরে বিয়োগ করব বিয়োগের সময়। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 50 টাকা, 50 টাকা। তারপরে দেনাদার কর্তৃক ব্যাংকে সরাসরি জমা, একজন দেনাদার ব্যাংকে টাকা জমা দিয়ে চলে গেছে, আমি হয়তো জানি না, তোমার ব্যাংক জমা বেশি আছে সেজন্য যোগ করব। এখানে যা আছে হুবহু তাই লিখব। দেনাদার কর্তৃক ব্যাংকে জমা দান নগদানভুক্ত হয়নি, এই 5000 টাকা। এবার এইগুলো যোগ করে এইখানে লিখব, এই কটায় যোগ হবে, যোগের আইটেম আর নাই। এবার এটি থেকে এটি বিয়োগ করে নিচে লিখব। এখানে ডাবল দাগ হবে না, কোনো নামও হবে না, কারণ আমাদের অঙ্ক এখনও শেষ হয়নি। আমরা জানি এই নগদান বইয়ের জেরের সাথে কিছু যোগ হয়, কিছু বিয়োগ হয়, বিয়োগ করার আইটেমগুলি এখানে ধরবে না, তা আমি পরের স্লাইডে যাচ্ছি, বাকিটুকু করব। বাকিটুকুর জন্য আবার বাকি লেনদেনগুলো উপরে আমি লিখে রাখবো, তাই না? ছক অঙ্কন করলাম, উপরে বাকি লেনদেনগুলি লিখে রাখলাম। এইবার এইখানে ওই টাকাটা লিখে রাখলাম, আমি পূর্বের জের বলে লিখলাম। এখন তোমরা এক পেজে যদি করো তাহলে পূর্বের জের তো লেখার দরকার নেই, তোমরা ওর নিচ থেকে শুরু করবে। বাট যদি 2 পেজে যায় তাহলে পূর্বের জের কথাটা লেখা লাগবে আর কি। এই যাই হোক, এখন আমি বিয়োগগুলি লিখব। তো বিয়োগ কোনগুলি হবে? যেগুলি দ্বারা ব্যাংক জমা কমে গেছে, ব্যাংক চার্জ কর্তন করেছে, এর জন্য ব্যাংক জমা কমেছে, তাই এটা আমরা এখানে লিখব। ব্যাংক কর্তৃক চার্জ কর্তন যা নগদানভুক্ত হয়নি, টাকা 40 টাকা, একদম সহজ। এরপরে ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদা হয়ে ফেরত এসেছে, মানে প্রত্যাখ্যান হয়ে ফেরত এসেছে, এটা বিয়োগ হয়। কেন বিয়োগ হয় অনেক শিক্ষার্থীর মনে হতে পারে, কারণ আমি একটা চেক পেয়ে ব্যাংকে জমা দিয়েছিলাম, ওটা আমি যেদিন চেকটা জমা দিয়েছি আমার নগদান বইতে খুব সুন্দর করে আমি যোগ করেছি, কিন্তু ব্যাংক যোগ করতে পারে নাই। অমর্যাদা হয়েছে মানে কি, ওই চেকের টাকা ব্যাংক যোগ করতে পারেনি, বাট আমরা তো যোগ করেছি। তাহলে এখন ব্যাংকে টাকা কম আছে না, আর নগদান বইতে টাকা বেশি আছে না। সেজন্য আমি যদি এখন প্রত্যাখ্যাত চেকটা ব্যাংক যেহেতু যোগ করতে পারেনি, ব্যাংকে কম আছে, তো আমি যদি বিয়োগ করি তাহলে আমার ব্যাংক জেরের সাথে টাকা মিলে যাবে। আচ্ছা, আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, এই যে জমাকৃত চেক আদায় হয়নি মানে ওই প্রত্যাখ্যানের মতোই অনেকটা। আদায়ের জন্য যে একটা চেক জমা দিয়েছি, জমা দেওয়ার সময় আমরা যোগ করেছি, মানে আমার নগদান বইতে আমি যোগ করে অলরেডি রাখছি, কিন্তু ওই চেকের টাকা ব্যাংক জমা করতে পারিনি আমার অ্যাকাউন্টে। ফলে কী হয়েছে, আমার অ্যাকাউন্টে টাকা কম আছে, বাট আমি তো যোগ করেছি। তাই আমি এখন যদি বিয়োগ করি তাহলে আমার ব্যাংক জেরের সাথে মিলে যাবে। সেজন্য জমাকৃত চেক আদায় না হলে বিয়োগের ঘরে বসে। ব্যাংক কর্তৃক বিমা প্রিমিয়াম পরিশোধ, ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ, ব্যাংক কর্তৃক প্রদেয় নোটের অর্থ পরিশোধ, ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ, এই সবগুলো বিয়োগ হয়, কারণ ব্যাংক জমা কমে যায়। তাই আমরা লিখব ব্যাংক কর্তৃক বিমা প্রিমিয়াম পরিশোধ, টাকা হবে এই 1000 টাকা। এবার এইগুলো সব যোগ করে এখানে লিখব, নিচে দাগ দিব। এটা থেকে এটা এখন কী করব, বিয়োগ করব। যে বিয়োগ লিখেছিলাম বিয়োগ করব, বিয়োগ করে এখানে লিখব, ডাবল দাগ দিয়ে পাশে লিখব ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। আগে যেমন লিখেছিলাম নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এখন লিখব ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল খ নাম্বারের উত্তর। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ নংয়ে বলেছে 3, 4, 5 এবং 6 নং লেনদেনের জাবেদা করো।
তো এখানে 3 4 এখানে আছে, যে 4 3 4 5 6 এই কটা লেনদেনের জাবেদা করব। আচ্ছা জাবেদা সব অঙ্কন করি, জাবেদা আমরা পারি সেই জন্য একটু দ্রুত বললাম, এবং যে 4টা লেনদেনের জাবেদা করতে বলেছে 3 4 5 6 উপরে লিখে রাখলাম, এগুলো জাবেদা করব। জাবেদা তো আমরা পারি, তারপরে বলছি দ্রুত বলবো একটু সময় সেভ করার জন্য। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, এটার জন্য জাবেদা হচ্ছে ব্যাংক জমা বৃদ্ধি পায়, এটার ফলে তা ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। টাকা লিখব 50 টাকা। আরেকটি বিষয়, আমরা যেহেতু একবার ব্যাংক সম্বন্ধে বিবরণী করেছি, তো এই লেনদেনগুলি যেগুলি জাবেদা করতে বলেছে ওইগুলি তো ব্যাংক সম্বন্ধে বিবরণীতে লিখেছিলাম, কোনোটা যোগে লিখেছি কোনোটা বিয়োগে লিখেছি। যেগুলো যোগে লিখেছি তার জন্য ব্যাংক হিসাব ডেবিট করব। যেমন এটা ব্যাংকের সাথে যোগ করেছিলাম, তাই ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট করলাম, কেননা ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে তাই ব্যাংক হিসাব ডেবিট হবে। আবার ব্যাংক চার্জের জন্য ব্যাংক হিসাবের থেকে বিয়োগ করেছিলাম আমরা কিছুক্ষণ আগে, এটার জন্য ব্যাংক জমা কমেছে তাই ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হবে, টাকা হবে 40 টাকা। ব্যাখ্যা লেখার দরকার নেই বলেছে। জমাকৃত চেক ফেরত এসেছে, প্রত্যাখ্যাত হয়েছে, অমর্যাদা হয়েছে, এটা কিন্তু বিয়োগ করেছিলাম, তার মানে কি ব্যাংক জমা কমে গেছে, তাই হবে প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, টাকা হবে 2000 টাকা। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা প্রাপ্য হিসাব কেন হয়, অনেক শিক্ষার্থী দেখে জাবেদায় ভুল করে লেখে প্রত্যাখ্যাত চেক ডেবিট, ব্যাংক ক্রেডিট। না, প্রত্যাখ্যাত চেক নামে কোনো হিসাবে জাবেদা হবে না, এই চেকটা প্রাপ্য হিসাব ডেবিট হবে, কারণ ব্যাংক থেকে ফেরত পেয়ে প্রাপ্য হিসাবকে দিব, তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে, আর যাকে দিচ্ছি তার নাম ডেবিট হবে। আচ্ছা, এবার শেষে বলেছে ব্যাংক কর্তৃক সরাসরি ব্যাংক কর্তৃক ব্যাংকে জমা, দেনাদার কর্তৃক ব্যাংকে জমা, তা ব্যাংক জমা বৃদ্ধি পাবে, তাই ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট হবে, দেনাদারের আরেক নাম প্রাপ্য হিসাব। টাকা লিখবো 5000 টাকা। একটু দ্রুত বলেছি কারণ জাবেদা তোমরা পারবে সেই জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।